নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য এক এমন গল্প নিয়ে এসেছি যা হয়তো আপনাদের অনেকেরই জীবনের কোনো না কোনো অংশ ছুঁয়ে যাবে। এই গল্পটি আমাকে একজন ফলোয়ার পাঠিয়েছেন, যিনি চান তার পরিচয় গোপন থাকুক। তিনি শুধু এটুকুই বলেছেন যে এই গল্পটি তার জীবনের এক গভীর, স্পর্শকাতর এবং নিষিদ্ধ অধ্যায়। এই ধরনের গল্প আমি সাধারণত বলি না, কিন্তু এই গল্পটির গভীরতা, আবেগ এবং টানাপোড়েন আমাকে বাধ্য করেছে আপনাদের সঙ্গে ভাগ করে নিতে। আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক, তারা জানেন আমি প্রায়শই নতুন কিছু চেষ্টা করি, আর আজ এই গল্পটি সেই নতুনত্বেরই অংশ। গল্পটির কোনো এক ফাঁকে আপনারা হয়তো ভাবছেন, কেন এই দীর্ঘ ভূমিকা? কারণ হ্যাঁ, আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, আর সেই নাম্বারটি পেতে হলে আপনাদের পুরো গল্পটি একদম মনোযোগ দিয়ে শুনতে হবে, দেখতে হবে, কারণ এই গল্পের শেষে আমি সেই গোপন আইএমও নাম্বারটি দেওয়ার একটি সূত্র দেব। গল্পটি শুরু হচ্ছে অনেক বছর আগের এক সাধারণ বাঙালি পরিবার থেকে। আমাদের গল্পের নায়িকা, যার নাম আমি রত্না দেব, তখন এক সদ্য বিবাহিত তরুণী। সবেমাত্র 25-এর গণ্ডি পেরিয়েছে। এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে তার বিয়ে হয়েছিল। স্বামী অর্ণব বেশ ভালো মানুষ, কিন্তু সবসময়ই একটু অন্যমনস্ক, নিজের পড়াশোনা আর কাজ নিয়েই ব্যস্ত। রত্নার জীবনটা ছিল একঘেয়ে, একাকিত্বের এক অন্তহীন সাগরে যেন সে ডুবে যাচ্ছিল। বিয়ের পর নতুন শহরে, নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়া, স্বামীর অনবরত ব্যস্ততা আর নিজের ছোট ছোট অপূর্ণ স্বপ্ন, সব মিলিয়ে রত্নার ভেতরের সত্তাটা ক্রমশ নিভে যাচ্ছিল। তার জীবনে হাসির রেণু কম, দীর্ঘশ্বাসের পাহাড় বেশি। এমনি সময়ে রত্নার প্রাক্তন বন্ধুর, বলতে পারেন ছোটবেলার এক প্রিয় বন্ধু, যার নাম রাহুল, তার বাবা অর্থাৎ এক বয়স্ক ভদ্রলোক, যার সাথে রত্নার বাবার এককালে বন্ধুত্ব ছিল, সেই বাবার এক প্রিয় বন্ধু, যিনি আবার এক স্কুলে শিক্ষকতা করতেন, তার ভাই, যিনি নিজেও একজন শিক্ষক, তার নাম আমরা দেব এওএস। এওএস তখন সদ্য 30 পেরিয়েছেন, কিন্তু দেখতে অনেক পরিণত। তার এক সৌম্য, শান্ত কিন্তু এক ধরনের গভীরতা মাখা চেহারা, শান্ত চোখ, একরাশ কালো চুল আর কথা বলার ধরন, সবকিছুতেই এক ধরনের আকর্ষণ। রত্নার প্রাক্তন বন্ধুর বাবার বন্ধুর শিক্ষকের ভাই এওএস তার বোনের বাড়িতে বেড়াতে এসেছিলেন। রত্নার পরিবারের সঙ্গে তার পারিবারিক সূত্রে পরিচয় ছিল, কিন্তু সরাসরি দেখা হয়নি। সেরেন্ডিপিটির এক অদ্ভুত খেলা, একদিন রত্নার বাবা মার সঙ্গে এওএসের দেখা হলো এক অনুষ্ঠানে। সেই সূত্রেই রত্নার সঙ্গে এওএসের পরিচয়। প্রথম দেখাতেই রত্নার মনে এওএসকে নিয়ে অন্য রকম এক অনুভূতি হল। এওএসের চোখে এক ধরনের বিষণ্ণতা ছিল, যা রত্নার নিজের ভেতরের একাকিত্বের সঙ্গে যেন প্রতিধ্বনিত হতে লাগল। এওএসের কথা বলার ভঙ্গি, তার জ্ঞানের পরিধি, সবকিছুই রত্নাকে মুগ্ধ করল। রত্নার মনে হল সে যেন এক নতুন জগতের সন্ধান পেল। অর্ণব, রত্নার স্বামী, তখনও নিজের কাজেই মগ্ন। রত্নার একাকিত্ব, তার ভেতরের শূন্যতা সে হয়তো বুঝতেই পারত না বা বোঝার চেষ্টাও করত না। রত্না ধীরে ধীরে এওএসের সান্নিধ্য খুঁজতে লাগল। তাদের মধ্যে দেখা সাক্ষাৎ বাড়তে লাগল। প্রথমে সেটা নিছকই সৌজন্যমূলক আলাপচারিতা ছিল, কিন্তু এওএসের সান্নিধ্যে রত্নার মনে এক নতুন প্রাণের সঞ্চার হতে লাগল। এওএস রত্নার ভেতরের অপূর্ণতা, তার চাপা পড়ে থাকা স্বপ্নগুলোকে চিনতে পারলেন। তিনি রত্নার সঙ্গে এমনভাবে কথা বলতেন যেন সে এতদিন ধরে শুধু তারই জন্য অপেক্ষা করছিল। এওএস রত্নার পুরনো দিনের লেখা, তার ছবি আঁকার শখ, তার আবৃত্তি সব মনে করিয়ে দিতেন। রত্নার মনে হতো এওএস যেন তার নিজেরই এক হারানো অংশ। এদিকে এওএস নিজেও জীবনে হয়তো কিছু শূন্যতা বয়ে বেড়াচ্ছিলেন। তার ব্যক্তিগত জীবনে কী ঘটেছিল তা তিনি রত্নার কাছে কখনো স্পষ্ট করে বলেননি, কিন্তু তার কথায়, তার চোখের ইশারায় এক ধরনের বেদনা লুকিয়ে থাকত, যা রত্নার সঙ্গে এক নিবিড় বন্ধনে জড়িয়ে ফেলল। তাদের মধ্যে বয়সের ব্যবধান ছিল প্রায় 10 বছরের। এওএস ছিলেন রত্নার থেকে অনেক বেশি অভিজ্ঞ, অনেক বেশি পরিশীলিত, কিন্তু সেই ব্যবধান যেন তাদের কাছে কোনো বাধা হয়ে দাঁড়াল না, বরং সেই ব্যবধানই তাদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠল। একদিন এওএস রত্নার বাড়িতে এলেন। অর্ণব তখন অফিসের কাজে বাইরে, রত্না আর এওএস একা। সেই প্রথমবার এওএস রত্নার হাত ধরলেন, এক নিবিড় গভীর স্পর্শ। রত্নার মনে হল তার শরীরে এক নতুন বিদ্যুৎ খেলে গেল।
এওএসের চোখে এক ধরনের তীব্র আকুলতা। তিনি রত্নার দিকে এমনভাবে তাকালেন যা রত্না আগে কখনো অনুভব করেনি। রত্নার মনে হল সে যেন এক নিষিদ্ধ সাগরে ঝাঁপ দিতে চলেছে, কিন্তু সেই সাগরের ঢেউগুলো তাকে চুম্বকের মতো টানছে। এওএস ফিসফিস করে বললেন, রত্না, আমি আর পারছি না, তোমাকে ছাড়া আমার দিন কাটে না। রত্নার বুকের ভেতরটা ধুকপুক করতে লাগল। এই সম্পর্কটি যে কতটা বিপজ্জনক, কতটা অগ্রহণযোগ্য তা সে জানত, কিন্তু এওএসের সান্নিধ্য, তার স্পর্শ, তার ভালোবাসা সবকিছু রত্নাকে এক অন্য জগতে নিয়ে যাচ্ছিল। নিষিদ্ধ প্রেমের যে আনন্দ, যে রোমাঞ্চ, তা রত্নার জীবনের একঘেয়েমিকে দূর করে এক নতুন উদ্দীপনা এনে দিয়েছিল। এওএসের সঙ্গে গোপন সাক্ষাৎ, তাদের লুকোচুরি খেলা, সবটাই ছিল এক রোমাঞ্চকর অনুভূতি। একদিন এওএস রত্নার কাছে এসে বললেন, রত্না, আমি চলে যাচ্ছি, আমার এখানে থাকা সম্ভব নয়, কিন্তু আমি তোমাকে ভুলতে পারছি না, তুমি আমার জীবনের সবটুকু জুড়ে আছো। রত্না ভেঙে পড়ল। সে এওএসকে ছাড়া বাঁচতে পারবে না। এওএসের এই চলে যাওয়ার সিদ্ধান্ত যেন তার জীবনের সব আলো নিভিয়ে দিল। রত্না এওএসকে বোঝানোর চেষ্টা করল, কিন্তু এওএস তার সিদ্ধান্তে অটল। রত্না, এই সম্পর্ক কোনোদিনও স্বাভাবিক হবে না, আমাদের সমাজের চোখে এটা পাপ, কিন্তু আমি তোমাকে ভুলতে পারছি না। এওএসের গলায় এক ধরনের কাতরতা। সেই রাতে এওএস রত্নার বাড়িতে এলেন। অর্ণব তখনও ফেরেনি। এওএস রত্নার হাত ধরে বললেন, আমার কাছে এসো রত্না, সবকিছু ভুলে গিয়ে শুধু আমার হও। রত্নার মনে তখন ভয় এবং আকুলতা। এওএসের সেই তীব্র আকুলতা, তার শরীরের গন্ধ, তার গভীর শ্বাস, সব মিলেমিশে রত্নাকে এক মোহের ঘোরে আচ্ছন্ন করে ফেলল। এওএস রত্নাকে জড়িয়ে ধরলেন। তাদের ঠোঁট একে অপরের খুব কাছে। এওএসের চোখে এক নিষিদ্ধ আকাঙ্ক্ষা। রত্নার মনে তখন ঝড়। সে কি পারবে এই নিষিদ্ধ প্রেমের কাছে আত্মসমর্পণ করতে, এই অসম বয়সের, সমাজের চোখে অগ্রহণযোগ্য প্রেমের পথে এগিয়ে যেতে? ঠিক সেই মুহূর্তে দরজায় কড়া নাড়ার শব্দ। অর্ণব ফিরে এসেছে। এওএস এবং রত্না একে অপরের দিকে তাকালো। দুজনের মুখেই অপার বিস্ময় এবং ভয়। এওএস দ্রুত রত্নার থেকে সরে গেলেন। রত্নার বুক ধুকপুক করছে। সে কি পারবে এই পরিস্থিতি সামাল দিতে? এওএসের এই হঠাৎ চলে যাওয়ার সিদ্ধান্ত, তাদের এই অসমাপ্ত ভালোবাসা, আর অর্ণবের এই অপ্রত্যাশিত প্রত্যাবর্তন, সব মিলেমিশে এক চরম নাটকীয় মুহূর্ত তৈরি করেছে। রত্নার জীবন এখন কোন পথে এগোবে? এওএস কি সত্যিই চলে যাবেন, নাকি তাদের এই নিষিদ্ধ প্রেম এক নতুন মোড় নেবে? এই গল্পের পরের অংশে কি হবে তা জানার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। আপনাদের কমেন্ট এবং লাইক আমাকে আরও নতুন, আরও রোমাঞ্চকর গল্প নিয়ে আসতে অনুপ্রাণিত করবে। মনে রাখবেন, আমি আমার আইএমও নাম্বারটি এই গল্পের শেষে একটি বিশেষ মাধ্যমে দেওয়ার কথা বলেছিলাম। সেই সূত্রটি পাওয়ার জন্য আপনাদের পরের পর্বের জন্য অপেক্ষা করতে হবে। ততক্ষণ ভালো থাকবেন এবং আমার সঙ্গে থাকবেন। গল্পটি এখানেই শেষ হলো।